টিটু টুডে আপনাদের চ্যানেল, খবর, মতামত, বাস্তবতা। আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন, সবাইকে স্বাগতম। আজকে আমার থাম্বনেল দেখেই বুঝছেন আমি কি বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশ, জুলাই সনদ, নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপট। আসলে এই যে আমরা আজকে বাক স্বাধীনতা ভাবে কথা বলতে পারছি, মনের সুখে বা আনন্দে বা দুটা কথা গলার উচ্চ স্বরে কথা বলতে পারছি, তার মূলত হচ্ছে ছাত্র জনতার সে আন্দোলন, জুলাই অভ্যুত্থান এবং 5ই আগস্ট শেখ হাসিনার পলায়নের মাধ্যমে আমরা যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, সেই ফিরে পাওয়ার কারণে আজকে আমাদের এই যে মিডিয়াতে এসে আমরা বকর বকর ফকর ফকর যাই করি না কেন, আমরা বলতে পারছি। এটাই সবচেয়ে বড় বিষয়। এবং এইটাকে আমরা যে বিপ্লব বা অভ্যুত্থান, আমি এটাকে বিপ্লব বলবো, সেই বিপ্লবকে যেভাবে নষ্ট করা হয়েছে ধীরে ধীরে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি স্বার্থের কারণে, দলীয় প্রভাবের কারণে, সেই নষ্ট করে দিয়ে যে জুলাই সনদ নামে যে সনদকে জনগণের অর্থাৎ আগামী প্রজন্মের কাছে যে একটি মাছের যেমন টুপ দেয়, সেই টুপ দিয়ে নির্বাচনে আসার জন্য বিএনপি এবং তার দোসররা চেষ্টা করেছে, তারা সেখানে সফল। এবং নির্বাচন তারা করেছে, গণভোট করেছে, এবং তারা ইনডাইরেক্টলি গণভোটের বিপক্ষে ছিল, যেটা নির্বাচিত হওয়ার পরে তারা গণভোটের বিপক্ষে যাচ্ছে। এখন তারা বলতেছে যে আমরা জুলাই সনদের বিপক্ষে না, কিন্তু বাস্তবে তারা জুলাই সনদ যে বাস্তবায়ন করা হবে বা জুলাই সনদকে মান্যতা দেওয়া হবে, সেই জায়গাটায় তারা নাই। তারা বারবার মুখে বলছে। দেখুন তারা মিথ্যাচার কিভাবে করে। বেগম খালেদা জিয়া কোনো এক ভাষণে বলেছিলেন, আমরা এই ভিডিওগুলো বারবার দেখি, আমার এখানে দেখানোর প্রয়োজন বোধ করি না, জনগণ যদি এই সরকার বিএনপি সরকারে যায়, ক্ষমতায় যায়, এই সংবিধানকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে। 72-এর সংবিধান কারা লিখেছিল সেটা নিয়ে আমার সেই বিতর্কে আমি যেতে চাই না। এবং সংশোধনীতে কালকে গত 2 দিন আগে এটা মজা করে দেখলাম, 72 সংবিধানে বিসমিল্লাহ ছিল না, সেখানে বিসমিল্লাহ ইনক্লুডিং করার জন্য জিয়াউর রহমান করেছে। সুতরাং বিসমিল্লাহ পুনরায় ইনক্লুডিং হবে। আপনারা কি চান কি চান না, নিজের আসলে নিজের অকারটা সে জানে না। যে যিনি শিলংয়ে বন্দী ছিলেন, মানে শিলংয়ে সুন্দর জীবনযাপন করেছিলেন, যে শিলংয়ে তার যে অবস্থান, যে শিলংয়ে সে ইন্ডিয়ান র কর্তৃক নিয়ন্ত্রিত ছিলেন, সেটা তার কথা এবং বার্তায় আমরা এখন বুঝতে পারি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বর্তমান বিএনপি সরকার এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে এই বিএনপি সরকার কতদিন টিকতে পারে, এখন আমার একটু সন্দিহান আছে। কারণ তারা মনে করছে যে 200 আসন পেয়ে গেলে তারা আওয়ামী লীগের মতো বাংলাদেশে চেপে বসবে। আসলে আমরা যারা জুলাইকে ধারণ করি, জুলাই যোদ্ধা হিসাবে নিজেদেরকে প্রমাণের চেষ্টা করি না, বাট আমরা জুলাই যোদ্ধা হিসেবে আমরা বলি যে আমরা জুলাই ছিলাম, জুলাই আছি। জুলাই যোদ্ধা হিসাবে হয়তোবা আমার গায়ে রক্ত যায়নি, আমার কোনো ভাই বা বোনের গায়ে রক্ত গিয়েছে, আমরা জুলাইর সাথে ছিলাম, সেটা আমাদের প্রমাণ আছে। সেটা কাউকে দেখানোর প্রয়োজন বোধ আমি মনে করি না। তো এই যে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে 50 বছর, আগামী 50 বছরে ভারতের প্রভাব মুক্ত হয়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, সেখানে বিএনপি তার প্রতিশ্রুতি থেকে, দেখুন
বিএনপি নির্বাচন পরবর্তী বগুড়ার জনসভায় তারেক রহমানও হায়ের পক্ষে ভোট চেয়েছিলেন। দেশ সংস্কারের উদ্দেশ্যে ইউনূস সরকার 10টি অধ্যাদেশ জারি করেছিলেন। অর্থাৎ ইউনূস সরকার প্রেসিডেন্সিয়ালের মাধ্যমে ইউনূস সরকার যে 10টা অধ্যাদেশ জারি করেছিলেন, আসলে সেই জায়গাটাই সেই সরকার গঠনকে যদি বিপ্লবী সরকার গঠন হতো, প্রেসিডেন্ট না থাকতো, তাহলে আজকে এই সমস্যা হতো না। এই সমস্যার জন্য সবচেয়ে বড় দায়ী বিএনপি। তারা এই বিপ্লবী সরকার চায়নি, তারা সাংবিধানিকভাবে একটা সরকারকে অর্থাৎ চেয়েছে। তো সাংবিধানিক একটা সরকার, ইন্টিরিয়াম গভর্নমেন্ট, তারা কোন একটা ধারার ফাঁক ফোকর ভেবে তারা এটা এখন বলছে যে আমরা তো এভাবে এটা চেয়েছি। এখন আমার কথা হচ্ছে যে বিএনপি কেন আজকে 360 ডিগ্রি ঘুরে গেল, কেন তারা সংবিধানের দোহাই দিচ্ছে? কিছুদিন আগেও আন্দালিব রহমান পার্থ এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে। এখন সেই সংবিধানকে বলতেছে এটা নাকি 72-এর পরাজয়ের দলিল। আসলে আন্দালিব রহমান পার্থর মতো একটা ছুচু বা বিড়াল যাই বলেন না কেন, আমি তাকে ছুচুই বলবো, এক এক সময় এক এক রকমের পাল্টি দিয়ে থাকে। আসুন আমরা জানি বিএনপি কোন কোন অধ্যাদেশ বাতিল করার জন্য তারা প্রস্তাব রাখছে। 1, গণভোট অধ্যাদেশ। আসলে বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, সেই গণভোটের অধ্যাদেশ বিএনপি বাতিলের প্রস্তাব করছে, যেখানে বিএনপির জন্মই না ভোটের মাধ্যমে। আপনারা কি রাষ্ট্রপতি হিসাবে জিয়াউর রহমানকে চান কি চান না? আমরা সেই নির্বাচন সম্বন্ধে যদি যারা সিনিয়র আছে, সিনিয়র জিজ্ঞেস করি, তাদেরকে বলবে সেই নির্বাচন ছিল একতরফা এবং সবাই হার পক্ষে ভোট দিতে বাধ্য হয়েছিল। কিন্তু এত না ভোট পড়ে না। এবার যেরকম না ভোট পড়েছে, অর্থাৎ মানুষ স্বাধীনভাবে এবার ভোট দিয়ে না ভোটে ভোট দিতে পেরেছে, সেই জিনিসটা গত নির্বাচনে অর্থাৎ ওই না ভোটে অতটা ছিল না, একতরফাই ভাবে ভোটে ভোট দিতে হয়েছিল। এটা আমার কথা না, আওয়ামী লীগ এবং অন্যান্য দল যারা ওই সময় রাজনীতি করত সবাই একই কথা বলে। তাহলে আপনি এবং না ভোটের মাধ্যমে নির্বাচনে আসলেন, বাট আপনি না বার এই গণ অধ্যাদেশ বাতিল চাচ্ছেন, অর্থাৎ নিজে লেজে নিজে কামড় দিচ্ছেন। অর্থাৎ যেটা হয়, আপনারা জানেন যে সাপ তো এঁকে বেঁকে চলে, যখন মাঝখানে কোনো করাত পড়ে বা তরবারি পড়ে, সেজন হালকা আঘাতপ্রাপ্ত, সে করাতকে আরো চাপটে ধরার চেষ্টা করে, তখন সে বিখণ্ডিত এবং আরো রক্তাক্ত হয়। আপনি যে গণভোট অধ্যাদেশকে আঘাত করতে চাচ্ছেন, সেই আঘাতের ফলে জনগণ আপনাদেরকে এমন চাপ দিবে, আপনারা বর্তমান সরকার আর থাকতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। জাতীয় মানবাধিকার কমিশন গঠন, আচ্ছা এটা আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয় আপনি চিন্তা করেন। আমরা মানবেতর জীবন যাপন করব, কেউ ইচ্ছা করলে আমার উপর একটা অত্যাচার অনাচার করে চলে যাবে, সেই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন, এটা কি উচিত যে জাতীয় মানবাধিকার, আমাদের যে অধিকার, আমার যে অধিকার, সে অধিকারের কথা আমরা বলতে পারবো না, মানবাধিকার নিয়ে কাজ করতে পারবো না, যে আলাদা কমিশন থাকবে, সেই কমিশন কথা বলার সময় বা কাজ করার সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, স্বাধীন মানবাধিকার কমিশন থাকতে পারবে না, এই অধ্যাদেশ কেন বাতিল করতে হবে? আসলে বিএনপি এতদিন মানবেতর জীবন যাপন করছে, তখন তাদের এটা প্রয়োজন ছিল। এখন তারা মনে করছে আমরা 200+ ম্যান্ডেট পেয়েছি, মানবতা আমরা রেডি করব, আমরা যেভাবে মানবতা সাজাবো সেটাই মানবতা। সুতরাং মানবতার কমিশন অর্থাৎ এই অধ্যাদেশ টোটালি এটাকে বাতিল করতে হবে। অর্থাৎ মানবতা এখন বিএনপি দ্বারা নিয়ন্ত্রিত হবে বা বিএনপি কর্তৃক পরিচালিত হবে, এই ধরনের একটা ধারণা তারা দিচ্ছে। গুম কমিশন এবং প্রতিকার অধ্যাদেশ, দেখুন গত 17 বছর ফ্যাসিস্ট আমলে কি পরিমাণ গুম হয়েছে,
তার জন্য গত সরকার একটি গুম কমিশন করেছিল। এখন কাকে বাঁচানোর জন্য এই অধ্যাদেশ বাতিল করতে চাচ্ছে বিএনপি? এবং এখানে অনেকেই গুম ছিল, অনেকেই এখান থেকে মারা গিয়েছিল, এবং এখানে অনেকে বিচারাধীন আছে এই গুমের বিষয় নিয়ে। আপনাদের নেতা ইলিয়াস আলী তো গুম হয়ে সেখান থেকে মৃত্যুর শিকার হয়েছে। আপনারা পারলে ইলিয়াস আলী কিভাবে গুম হলো, যেহেতু আপনারা ক্ষমতায় আছেন, তাও সেটা আপনারা এখন কেন বের করছেন না? কারণ আপনারা আসলে সুযোগ সন্ধানী। ইলিয়াস আলী চলে গেল, আপনাদের কিছু দরকার? ইলিয়াস আলীর স্ত্রীকে এমপি বানিয়েছেন, এটাই না। ইলিয়াস আলীর স্ত্রী একা একা ইলিয়াস আলীর পক্ষে তারা বিভিন্ন ধরনের কথা বলবে, সেটা নিয়ে আপনারা বেশি একটা কর্ণপাত করবেন না মূলত। আর কিন্তু বোঝাবেন যে আমরা ইলিয়াস আলীর স্ত্রীকে বানিয়েছি। ইলিয়াস আলীর স্ত্রী তো বলছে ইলিয়াস আলী আসলে কি ইলিয়াস আলী কিভাবে গুম হয়েছে, কাদের দ্বারা গুম হয়েছে, সেই বিচারের সম্মুখীন কি আপনারা আয়োজন করবেন? আমার বিশ্বাস হয় না আপনার সরকার বা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী কর্তৃক এই গুম কমিশনের যে আদেশ বা গুম প্রতিরোধ যে ব্যবস্থাপনার যে অধ্যাদেশটা ছিল, সেটাকে তারা প্রত্যাহারের করার মাধ্যমে তারা আসলে ফেসিস্টের পুনরায় তাদের হাতে চলে যাচ্ছে, আর্মিদের হাতে চলে যাচ্ছে। যারা গুম করছে, গুমের সাথে জড়িত ছিল, তাদের বিচারিক কাজ থেকে তাদেরকে নিষ্কৃতি করার জন্য চেষ্টা করছে। আর কি থাকে? আমি ৩টার কথা বললাম। পুলিশ কমিশন অধ্যাদেশ। আসলে অনেকেই পুলিশ হত্যার বিচার চায়। আচ্ছা, আপনি চিন্তা করেন, আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী, যার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে, তো উনি নিজে থেকেই বলেছেন ৭১-এ মুক্তিবাহিনী রাজাকারদেরকে হত্যা করেছিল। হ্যাঁ, হত্যা করেছিল এবং হত্যা করে বিভিন্ন পাক সায়রা হত্যা করেছিল। সুতরাং সেখানে শুধুমাত্র রাজাকার এবং পাক হানাদারবাহীদের বিচার করা হয়েছে। ওই বিচারে তো মুক্তিবাহিনী কর্তৃক হত্যাযজ্ঞের কোনো বিচার হয় নাই। অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন যে পুলিশ হত্যার এখানে কোনো বিচার হবে না, কারণ পুলিশ এখানে পরাজিত শক্তি। এই দ্বারা উনি বুঝিয়ে দিয়েছেন যে এটার জন্য আলাদা করে ওনাকে ধন্যবাদ দিতে হবে যে পুলিশ হত্যার বিচার হবে না। যেটা হয়েছে, পুলিশ আসলে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটা পেটুয়া বাহিনী ছিল বিদায় তার হত্যাটা, অভ্যুত্থানে হত্যাটা জায়েজ হয়ে গেছে। আমার কথায় হয়তো বা অনেকেই কষ্ট পেতে পারেন, কিন্তু যেটা বাস্তবতা সেটাই বললাম। এখন পুলিশ কমিশন অধ্যাদেশ কি ছিল? পুলিশের নিয়ম শৃঙ্খলা ব্যাপক এবং যোগ্যতা ভিত্তিক কমিশন গঠন এবং পুলিশের নিয়োগে দলীয় প্রভাব মুক্তকরণ। এই অধ্যাদেশের মাধ্যমে মূলত এটাই এখন যদি আমি পুলিশকে আবার দলীয় পেটোয়া বাহিনীতে রূপান্তর করি, জনগণ যদি আবার উচ্ছ্বসিত হয়ে ক্ষেপে যায়, আবার পুলিশ হত্যা করে, সে দায় কি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন? ওনার নিজের জীবন বাঁচানোর জন্য, পুলিশ প্রোটেকশনের জন্য উনি এই অধ্যাদেশ বাতিলের পক্ষে অর্থাৎ প্রস্তাবনা ওনার দল এনেছেন। পুলিশ কি আপনাকে রক্ষা করতে পারবে? শেখ হাসিনা কি আর্মি রক্ষা করতে পেরেছিল? জনগণ আমরা যদি আবার মাঠে নামি, রক্ত আমাদের দিয়ে দিয়েছি, রক্তের ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নেই যে আমি তোমাকে মেরে ফেলবো, তুমি এমন কেন কথা বলো, রক্তের ভয় দেখিয়ে লাভ নেই। রক্ত তো আমরা দিতে শিখে গিয়েছি, রক্ত যখন দিতে শিখেছি, বাকি জিনিসগুলো আমরা রক্ত দিতে পারবো। যে কথাগুলো বলছিলাম, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। বিচারক নিয়োগ হবে স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতার ভিত্তিতে, এবং অ্যাটর্নি জেনারেল এগুলো সরকারি ভাবে না, অধ্যাদেশ, এবং যার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে এবং যোগ্য লোক যোগ্য স্থানে যাবে। এটা ছিল মূলত অধ্যাদেশ। কিন্তু এই অধ্যাদেশ, আপনারা জানেন, বাংলাদেশে আইনের উপরেও সুপ্রিম কোর্টের একটা প্রভাব আছে। অর্থাৎ সর্বশেষ কথা, ওইখানেও বাংলাদেশের বিভিন্ন আইন বাতিল হয়, যেটা শেখ হাসিনা সরকার কোর্টের মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছিল। তো যেহেতু ভবিষ্যতে সুপ্রিম কোর্ট এই ধরনের কোনো হস্তক্ষেপ না করতে পারে এবং
সাংবিধানিকভাবে ওদেরকে স্বতন্ত্রভাবে কাজ করার অধিকার করতে পারে এবং তাদের বিচারক নিয়োগ থেকে প্রক্রিয়াধীন শুধু সচিবালয়ের যে প্রভাব মুক্ত বলয় থাকতে পারে, সেই জিনিসটা বিএনপি চায় না। বিএনপি চায় তার নিয়ন্ত্রিত আইন এবং আদালত। তারা যেভাবে চাইবে তা আদালত যেন তাদের মতো করে তাদের নিয়ন্ত্রণাধীন হয়। আসলে এই জিনিসগুলো চিন্তা করেন, এই জিনিসগুলো কতটুকু প্রভাব আমাদের জীবনে ফেলে। এরপর আছে দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ। আসলে দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে এমন অবস্থা বিরাজ করছে যে দুর্নীতির চাপে আমরা পিষ্ট। গত 17 বছরে নয়, আমি গত 10 বছরে যে পরিমাণ টাকা শুধুমাত্র বিদেশে ট্রানজেকশন হয়েছে বিভিন্ন অর্থাৎ বৈধ পথে অর্থাৎ ভুয়া এলসি খোলার মাধ্যমে যে টাকাগুলো চলে গেছে, সেগুলোর হিসাব যদি আমরা করি তাহলে 25টি পদ্মা সেতু তৈরি করা সম্ভব ছিল। গত 10 বছরের কথা বললাম, অর্থাৎ ইন্টিরিয়াম গভর্নমেন্টের আমল ব্যতীত অন্যান্য সময়। এই জিনিসগুলো অলরেডি আমাদের সামনে চলে এসেছে। তাহলে আমরা যদি এই যে দুর্নীতির যে একটা ব্যবস্থা বাংলাদেশ দুর্নীতি কমিশনের চেয়ারম্যান নিয়োগ হতেও গেলে যেন শোনা যায় যে ওইখানে অর্থের লেনদেন হয়, অর্থাৎ দুর্নীতির চেয়ারম্যান তৈরি হয় দুর্নীতি দিয়ে, একটা দুর্নীতি কমিশনের কর্মকর্তা তৈরি হয় দুর্নীতির টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে। অর্থাৎ একটা তার প্রমোশন হইলে তার একটা পদের জন্য, বিভিন্ন বড় বড় পদের জন্য একটা অর্থনৈতিক বিশাল লেনদেনের তৈরি হয়। সুতরাং আপনি যেখানে দুর্নীতি দিয়ে পদ তৈরি ক্রিয়েট করছেন, সুতরাং আপনি যখন ওই পদে বসবেন, আপনাকে কেউ অর্থ দিয়ে যদি আপনাকে ওই পদ তৈরি করে দেয়, তাহলে আপনি তো দুর্নীতি করবেনই। এটা একদম স্বাভাবিক বিষয়। সুতরাং বাংলাদেশ দুর্নীতি যে মুক্ত করার জন্য যে স্বতন্ত্র যে অধ্যাদেশ গঠিত হয়েছিল, সেটাও বিএনপি চায় না। বিএনপি চায় তারা আরো বেশি দুর্নীতি করুক এবং তার মতো করে যে দুর্নীতি কমিশন যিনি প্রধান হবেন তিনি যেন তার পক্ষে কথা বলেন এবং তার পক্ষে সাফাই গায়। এইটা হচ্ছে তাদের নিয়োগকৃত লোক হবে। সুপ্রিম কোর্টের, আমি 7 নম্বরে বলবো, সুপ্রিম কোর্টে বিচার নিয়োগ অধ্যাদেশ। দেখুন, আমি আগেও বলেছি যে সুপ্রিম কোর্টের বিভিন্ন নিয়োগ বিষয়ে আগে তো সচিবালয় কর্তৃক যে নিয়ন্ত্রিত হতো সেটা অধ্যাদেশ বাতিল করা হয়েছে। সচিবালয় এখন যে নিয়োগগুলো হবে সেগুলো বিচারক নিয়োগ, সেটাও যেন জ্যেষ্ঠতার ভিত্তিতে হয়, সেটা একটা জিনিস ছিল। কিন্তু এই অধ্যাদেশগুলো বাতিল করে এখন দলীয় অগ্রাধিকার, জ্যেষ্ঠতা শুধু নয়, দলীয় অগ্রাধিকার এবং দলীয় প্রভাবের বলে গিয়ে সেই জিনিসটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এখন আমি তথ্য অধিকার অধ্যাদেশ, প্রতিটি নাগরিকের আছে তথ্য সংরক্ষণ এবং তথ্য অধিকার। এখন এই তথ্য যদি আমরা দেশের বাইরে পাচার হয়ে যায়, তো সেটা আমাদের দেশের কখনোই মঙ্গলজনক নয়। সুতরাং আমরা যে তথ্য অধিকার যে অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল, সেই তথ্য অধিকার অধ্যাদেশও আমাদের যে অধিকার, সেই অধিকারকে বাতিল করার জন্য বিএনপি অধ্যাদেশটা চেয়েছে। আসলে কি চাচ্ছে বিএনপি? এরপরে আছে মাইক্রোফিন্যান্স ব্যাংকিং, মাইক্রোফিন্যান্স ব্যাংক অধ্যাদেশ। আসলে মাইক্রোফিন্যান্স ক্ষুদ্র ঋণ অধ্যাদেশ, যে ঋণের মাধ্যমে দরিদ্র জনগণ অল্প ঋণে বা সুদে তাদের যে জীবন ধারণের মান সেটাকে উন্নত করার চেষ্টা করত, সেই অধ্যাদেশটাকে, অর্থাৎ যে এনজিও গুলোকে ফেলে পুষে বড় হওয়ার চেষ্টা করার জন্য যে ইউনূস সরকার যে অধ্যাদেশটা জারি করেছিল, যাতে বিদেশি বিনিয়োগটা আরো বাড়ে মাইক্রোফিন্যান্সের প্রতি, কারণ তিনি যেহেতু একজন নোবেল লরিয়েট, উনি যে চেষ্টাটা করেছিলেন এবং সেটাতে অলরেডি ফ্লো আসা শুরু করেছিল। কিন্তু যেহেতু বিএনপি দেখলো এই মাইক্রোফিন্যান্স তাদের হাতে নেই, সুতরাং তাদের হাতে নিয়ন্ত্রণ করার জন্য তারা এই অধ্যাদেশটা বাতিলের খাতায় রাখলো, অর্থাৎ বাতিলের প্রস্তাবনায় রাখলো। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। দেখুন,
আওয়ামী লীগ আমলে এস আলম নামক একটা কোম্পানি ৬টা ব্যাংক খেয়ে ফেলার চেষ্টা করে। সেই এস আলমের এখন উত্তরাধিকার হচ্ছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের সাহেব। আসলে আপনাকেই বলা, আপনি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দিয়ে এই ব্যাংকগুলো তো আপনি ওই এতগুলো টাকা লুটপাট হলো বাঁচাতে তো পারলেন না। আরো কি ব্যাংক রেজুলেশন করে, আরো কি ব্যাংকে এই অধ্যাদেশ বাতিল করে ব্যাংকের যে অর্থনৈতিক কাঠামোটা গত ১৬ মাসে ইন্টিরিয়াম গভর্নমেন্ট যেটা করে গিয়েছিল সেটা কি আপনারা ধরে রাখতে পারবেন? এই রেজুলেশনের মাধ্যমে একজন এবার যে ব্যাংকের যাকে গভর্নর করেছেন তার যোগ্যতা নিয়ে তো প্রশ্ন আছেই, বিশদ প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি আমি আপনাকে আজকে বলি যে অধ্যাদেশগুলো কেন বাতিল করছেন, কার লাভ, কার ক্ষতি? এই যে জুলাই সনদ বাতিলের জন্য, গণভোট বাতিলের জন্য চেষ্টা করছেন, আপনারা যদি বলেন যে এইটা অবৈধ, তাহলে আপনাদের যে সাধারণ নির্বাচনে ভোট হয়েছে সেটাও অবৈধ, আপনাদের সংসদও অবৈধ। শেখ হাসিনা বলবে আমি তোমাদের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। আমার কথা হচ্ছে এই অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছেন এবং ভবিষ্যতে আপনারা জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছেন, মাত্র ৪৮ দিন বা ২ মাসে আপনাদের এখন জনবিচ্ছিন্ন মনে হচ্ছে। আপনারা যেভাবে লুটপাটের জন্য তৈরি হচ্ছেন, হাসনাত আব্দুল্লাহ খেজুরের বন্টন, চাউলের বন্টন দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে জনগণ কি পায়। আমার এলাকার বিএনপির কথা বলি, অনেকে ১০ মণ ১৫ মণ পর্যন্ত চাউল পেয়েছে গরিবদের দেওয়ার জন্য। বাস্তবতা হচ্ছে ওনারা কাকে দিয়েছে কাকে দেয় নাই তার যদি লিস্ট করতে যান সেটা শূন্য। তারা বিশাল লিস্ট জমা দিয়েছে, অমুক 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 অমুককে দিয়েছি। বাস্তবতা হচ্ছে তারা কেউ ওটার ধারে কাছেও নেই। তো আসলে আপনারা যদি প্রমাণ দিতে পারেন বিএনপির লোকজন এদেরকে দিয়েছেন, আসুন আপনারা দেন। কোথায় খেজুর গিয়েছে, কোথাও ঈদ পারপাস চাউল গিয়েছে। আসলে এ ধরনের প্রমাণ আপনারা কেউ দিতে পারবেন না। এটা সবচেয়ে বড় বাস্তবতার বিষয়। এবং আপনারা যারা এই যে আজকে জুলাই সনদকে যাদের কাদের উপর ভর করে আপনারা আজকে সরকারে এসেছে মনে করছেন আমরা আসলে জুলাই নামক কোনো কিছুই ঘটে নাই, আমরা স্বাধীনতাকে অস্বীকার ৭২কে ধারণ করব, আসলে আওয়ামী ফ্যাসিস্টকে বুথকে ধারণ করলেও লাভ হবে না। তবে হ্যাঁ, একটা অধ্যাদেশ দিয়ে আমি আপনাদেরকে আরেকটা যে প্রস্তাবনা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে অধ্যাদেশটা আপনারা নিয়ে আসছেন এই জন্য আপনাদেরকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। আওয়ামী লীগ আপনাদেরকে কি পরিমাণ যে লাথাবে সেটা আপনারা দেখতে পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই কথাগুলো শোনার জন্য এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। মাঝে মধ্যে আমি অন এয়ারে লাইভে আসি, সেগুলো তো দেখেনি। আর যখন লাইভ ছাড়া বিশেষ কিছু এপিসোড আমি আলাদা করি, তাদের মধ্যে এটা অন্যতম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।